আমি আগে আর কখনোই রাজনীতি করি নাই। সো একটু চলতে চলতে যদি আমি একটু পোক্ত হই তখন আমি নির্বাচন করব। তাহলে নতুনদের জন্য রাজনৈতিক ময়দান আসলে খুব বেশি কঠিন, অনেক চ্যালেঞ্জিং। কেমন নির্বাচন হতে পারে? আমি কনভিন্সিং না যে খুব বেশি সুষ্ঠু হবে। আপনার 28শে ডিসেম্বরের ফেসবুক স্ট্যাটাসে আরেকটা কথা ছিল, আমি এনসিপি ছেড়েছি, রাজনীতি না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? অনেকে ভাবছে আমি অন্য কোনো পুরনো রাজনৈতিক দলে হয়তো যুক্ত হব। বিগ নো ফর মি। প্রায় 1 বছরের মতো সক্রিয় রাজনীতির মাঠে ছিলেন, কেমন অভিজ্ঞতা হলো? নতুন প্রজন্মের যারা রাজনীতিতে আসতে চাচ্ছেন, রাজনীতিতে সক্রিয় হতে চাচ্ছেন, তাদেরকে মাথায় রেখে আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। আমি এটুকু আমি আসলে বলতে পারি, আমি মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছে মনোনয়ন পাওয়ার পর থেকে আর কি, খুব কাছ থেকে। এখানেও আমার একটা অভিজ্ঞতা আমি আসলে শেয়ার এখন মনে হয় করতে পারি শেয়ার। আমি ধানমন্ডিতে থাকি প্রায় 17 বছর। আমি সবসময় চেয়েছিলাম ঢাকা 10 থেকে মানে যাতে আমি নির্বাচন করি। প্রথমে তো আমি আসলে ব্যক্তিগত যেহেতু বললেন তাই এটা বলছি, প্রথমত আমি এই টার্মে নির্বাচনই করতে চাইনি, না। আমার বিভিন্ন ইন্টারভিউতে এটা আছে। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু পোক্ত হই, কারণ আমি আগে আর কখনোই রাজনীতি করি নাই। সো একটু চলতে চলতে যদি আমি আরেকটু পোক্ত হই তখন আমি নির্বাচন করব। তারপর আমার দল থেকেই যখন প্রস্তাব বা নির্বাচন, আমারও যখন মনে হলো যে না, মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ আছে যাতে আমি ইলেকশন করি। সো আমি চেয়েছিলাম আমি যেই জায়গার বাসিন্দা, যে জায়গার ভোটার, আমি ওখান থেকে নির্বাচন করতে। এবং এটাও হচ্ছে তাদের বিভিন্ন রাজনৈতিক কারণে, ভাই ব্রাদারদের মধ্যে হিসাব নিকাশের কারণে ঢাকা 10 থেকে আমি নির্বাচন করতে আমাকে দিতে পারলো না। এবং সেখানে আলটিমেটলি কিন্তু কেউ নির্বাচন করলো না, যার জন্য আমি নির্বাচন না করে ওখান থেকে ছিলাম, সেও আলটিমেটলি ওখানে নির্বাচন করে না। সো আমার একটা আফসোসের জায়গা ওখানেই ছিল আসলে, যে আমি মানুষের কাছে অনেক আগে থেকে পৌঁছাতে পারি নাই তাদের বাধার কারণে। এবং যখন আমি মানুষের কাছে, জুলাই পদযাত্রায় তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম, কিন্তু আমরা যখন এককভাবে আমি যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করলাম, অভাবনীয় রেসপন্স ছিল। আমি যখন ঢাকা 17-তে যে 8-12-10 দিন আমি ক্যাম্পেইন করেছি, মানুষ একদম সবজিওয়ালা থেকে শুরু করে ঘরের বৌঝি পর্যন্ত প্রত্যেকে নতুনকে আহ্বান জানিয়েছে। শুধু তাদের একটাই ছিল যে মানে আমরা অবশ্যই নতুন কিছু চাই। নতুন শব্দটা প্রত্যেকের মুখে ছিল, প্রত্যেকের মুখে। তাহলে নতুনদের জন্য রাজনৈতিক ময়দান আসলে খুব বেশি কঠিন, নাকি অন্যদের মতোই আপনার? অনেক চ্যালেঞ্জিং, অনেক। কারণ আপনার এখানে সব কিছু পুরনো এস্টাবলিশমেন্ট, সব কিছু আপনি নতুনকে পুরনোর মধ্যে ঢুকিয়ে দেখেন, এটা সাকসেসফুল হলো তো। কিন্তু আমি যেটা একটু আগে বলার চেষ্টা করছিলাম, যে এটার ডিউরেশনটা এবার কমে আসবে, যে মানে এনসিপি হয়তো হতে পারবে না, আরেকজন এসে যাবে, আরেকজন হতে পারবে না, আরেকজন এসে যাবে। 17 বছর আপনি মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসলো, তারপর আপনি এরপর কে? নাকি একটা পরিবার থেকেই সরকার পরিচালনার দায়িত্ব বাংলাদেশে মানে লিখে দেওয়া হয়েছে? আর না হলে আপনি ডানপন্থী বাকশাল শাসন চান। তো আপনি যদি না চান তাহলে আপনাকে একটা লেফট সেন্ট্রিস্ট আপনাকে বের করতেই হবে। তাহলে এই আবেদনটা আপনি আটকাতে পারবো না তো। এটা ওইখান থেকেই মানুষ এটা উঠে আসবে। আপনি মানে দেশটা তো সবার, দেশটা নিশ্চয়ই একক কোনো পরিবারের না। আমি আবারও শ্রদ্ধা রেখে বলছি যে আপনি ধরেন জাইমা রহমানের জন্য যতটা সহজ হবে, ঠিক একই বয়সের রাজনৈতিক বোধ সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন, ইচ্ছা সম্পন্ন একই বয়সের আরেকটা মেয়ের জন্য অনেক কঠিন হবে। কিন্তু ওই মেয়েটা পথটা পাড়ি দিবে, আমি হয়তো পারছি না দিতে, বা আমার হয়তো অনেক চ্যালেঞ্জ হচ্ছে সামনে, কিন্তু ওই ডিউরেশন, তাজনুভা যে যতটুকু বাধা পেয়েছে, পরের মেয়েটা আর কম বাধা করবে, এর পরের মেয়েটা আরও কম বাধা আনবে, এবং একটা পর্যায়ে গিয়ে এই বাধাটা শেষ হয়ে যাবে। এটা হবেই, এইটা মাস্ট। এই যে ভ্যাকিউমটার কথা আমি বলছি, এটা কখনোই খালি থাকবে না। আপনি কি চান যে এখন সবাই আশ্রয়দাতা খুঁজছে বিএনপিকে, যে ঠিক আছে তারেক রহমান দেশে এসেছে, এখন উনি সরকার গঠন করবে, এভরিথিং ইজ ফাইন, দেন হোয়াট? এরপরে কি? উনি নিশ্চয়ই মানে দেশকে একদম স্বর্গ বানিয়ে দিলেও কি উনি অনন্তকালের জন্য একটা পরিবার কি দেশ পরিচালনায় থাকবে? সো বাংলাদেশকে তার অল্টারনেটিভ খুঁজে নিতেই হবে, এটা ইনএভিটেবল।
এই মুহূর্তে রাজনীতি কেমন মনে হচ্ছে? নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, কেমন নির্বাচন হতে পারে? নির্বাচন আসলে ইলেকশন কমিশনের এবং আইন শৃঙ্খলা এই দুটার প্রতি আমার আসলে শুরু থেকেই একটা ছিল, সমালোচনার জায়গা ছিল। ইলেকশন কমিশন আসলে এই আইন শৃঙ্খলা দিয়ে কতটুকু মানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে পারবে, এবং যে দুর্বল আইন শৃঙ্খলা আমরা দেখছি, এখনও খুব বেশি যে একটা পরিবর্তন হয়েছে পুলিশদের বা যারা এই ভোট কেন্দ্রগুলোকে মানে প্রশাসনের মূল কথা, সেটা আমি কনভিন্সিং না যে খুব বেশি সুষ্ঠু হবে। কারণ আপনি যখন ওই যে আমি যেটা বলছিলাম, মানে বিএনপি আসছে ক্ষমতায়, যে কোনো মূল্যে যদি আপনার ডানপন্থীর উত্থান ঠেকাতে হয় তাহলে বিএনপিকে, সো প্রশাসনও তাদের গুরুকে, তাদের আশ্রয়দাতাকে খুঁজে নিতে চাইবে। সো এখানে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু নিশ্চিত হবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। এবং আপনি গত 1 বছরে প্রায় মব ভায়োলেন্সে মারা গেছে 197, যদি আমি ভুল না করে পেপারে পড়ছিলাম, তাহলে এটাই বোঝা যায় যে পুরো আপনার সিনারিওটা দেয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশ কতটুকু সফল বাংলাদেশে একটা অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলাকে মিনিমাম একটা জায়গা পর্যন্ত আনতে। আপনার 28শে ডিসেম্বরের ফেসবুক স্ট্যাটাসে আরেকটা কথা ছিল, আমি এনসিপি ছেড়েছি, রাজনীতি না। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমি একদম অ্যাকিউরেট রোডম্যাপ এখনও ঠিক করি নাই। আমি যেহেতু পুরো গত 1.5 বছরের একটা অভিজ্ঞতা আমার আছে, আমার কোন কোন জায়গায় আমার ভুল হয়েছে বা কোন কোন জায়গায় আমাকে চ্যালেঞ্জে মানুষ ফেলতে পেরেছে, এই জায়গাগুলো আমার কাছে স্পষ্ট। এবং হোমওয়ার্কটা করব কিছুদিন, করার পরে আমি একটা ডিসিশনে অবশ্যই আসব। তবে এতটুকু মোটামুটি 28শে ডিসেম্বরের পরে আমি বাসায় থেকে নিজে নিজে যেটা চিন্তা করেছি, এটুকু মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি যে আগের থেকে বেশি চ্যালেঞ্জ আমি ফেস করব এখন, আগের থেকে বেশি আক্রমণ আমি ফেস করব এখন, কিন্তু আগের থেকে বেশি আমি এখন কমিটেড হব। এবং সেটা আমি যখন জুলাইয়ের রাজপথে নামি তখন আমার ঘরের সদস্য বা আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমরা একটা কথা বলছিলাম যে কয়দিন বাঁচবো। আর আমি দর্শকদের জন্য বলি, দর্শকরা আমাকে অনেকেই ছাত্রদের এইজের ভাবে, এই বছর মানে 6 মাস পর আমার বয়স 41 হবে। সো আমি জুলাইয়ে বলছিলাম যে আর কয়দিন বাঁচবো, একটা গড় আয়ু যদি বাঁচে এতদিন হয়তো বাঁচবো। সো এই জীবন দিয়ে আর মানে বাসায় বসে আর কি করব, এটা করি। সো এখন তো আরও বেশি কমিটেড যে আর কয়দিন বাঁচবো। ডেফিনেটলি আমি এই নতুন রাজনীতি বা যে কথা আমি গত 1.5 বছর একদম মন থেকে বলে এসেছি সেটা আমি করে দেখানো, মানে এখন আরও বেশি কমিটেড। এই কারণে কমিটেড এবং এখন আরও বেশি ডিটারমাইন্ড, ফোকাস এই কারণে যে এখন আমার কাছে অনেকগুলো পথ ক্লিয়ার। মানে এখন আমার অনেকগুলো কনফিউশন একদম গট দেয়ার আনসার। সো আমি অন্য কোনোভাবে কোনো দল, পুরনো দল, তো এটা আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, অনেকে ভাবছে আমি অন্য কোনো পুরনো রাজনৈতিক দলে হয়তো যুক্ত হব। বিগ নো ফর মি। কারণ পুরনো রাজনৈতিক দলে গিয়ে নতুন রাজনীতি আমি দাঁড় করাতে পারবো না, এই বিষয়টাতেও আমি কনভিন্স। আপনি দেখেন সব কয়টা রাজনৈতিক দল মিলে 4.27% নারীদেরকে সরাসরি আসনে মনোনয়ন দিয়েছে, যেখানে আমরা বাক বিতর্ক করে প্রতিটা রাজনৈতিক দল 5% দেওয়ার কথা। সো বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কোনো রাজনৈতিক দল গণাতেই নেয় না। এর মধ্যে অনেক মেয়ে আবার ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র নির্বাচন করছে, রুমিন আপা স্বতন্ত্র নির্বাচন করছে, যারা স্বতন্ত্র নির্বাচন করছে। সো এগুলো অনেক কিছু প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিয়েছে এবং অনেক চ্যালেঞ্জ। আমি এখন অনেক বেশি অনলাইন আক্রমণের শিকার হব। আপনার এই ইন্টারভিউ যখন অন এয়ার হবে আমি আরও বেশি আক্রমণের শিকার হব। সো এই সব কিছু জিনিস মাথায় রেখে আমার ভিতর থেকে সবসময় এই আওয়াজটা এসেছে যে এখন আমাকে আরও বেশি ডিটারমাইন্ড হয়ে, ফোকাসড হয়ে রাজনীতিটা করতে হবে। কিন্তু সেটা আমি কিভাবে করব, একদম কনক্রিট একটা রোড ম্যাপ সেটা আমি সাজাচ্ছি, আমি নিজে হোমওয়ার্ক করছি।